দর্শক স্বাগত জানাচ্ছি এখন প্রকাশ অনুষ্ঠানে, সঙ্গে আছে আমি আজহার লিমন। 2026 সালের মধ্যে ই কমার্স খাতের বাজার দর হবে 1 লাখ কোটি টাকার বেশি, এমনটাই পূর্বাভাস। আইটির সম্ভাবনার আরেক খাত ফ্রিল্যান্সিং। পরিসংখ্যান বলছে যে বিশ্বের 14% ফ্রিল্যান্সার এখন বাংলাদেশে, সংখ্যাটি 10 লাখের কম নয়। ফেসবুক থেকে জীবিকা করেনি হিসেবেও বাংলাদেশে আছে তৃতীয় অবস্থানে। সাম্প্রতিক পরিস্থিতিতে কেমন আছে এ খাত, তা নিয়েই আজকের আমাদের এই এখন প্রকাশের আয়োজন। আমরা অনুষ্ঠানটির নাম দিয়েছি ই কমার্স এফ কমার্স। আগামী 1 ঘন্টা এ নিয়ে আলোচনা করতে স্টুডিওতে যোগ দিয়েছেন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ জাকারিয়া স্বপন, ইক্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন শিপন, এবং আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য পথে রয়েছেন, কিছুক্ষণের মধ্যে যোগ দেবেন বিসিসির প্রেসিডেন্ট রাসেল টি আহমেদ। প্রথমেই শাহাবুদ্দিন শিপন, ইক্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, আপনাকে দিয়ে শুরু করতে চাই। একটা সম্ভাবনাময় খাত ধরা হয়, সরকারেরও অনেক আগ্রহ। এখন কি পরিস্থিতি, যে একটা অস্থিরতা গেল, তারপরে এখন কি পরিস্থিতি আছে? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেনই এই কয়েকদিনে এই সেক্টরটার উপর একটা বড় ধরনের সমস্যা যায় ইন্টারনেট না থাকার কারণে। এই সেক্টরটা পুরোপুরি ডিপেন্ড করে আসলে ইন্টারনেটের উপর। ইন্টারনেট হলো এটার প্রধানতম এলিমেন্টস। এটা না থাকলে আপনার ই কমার্সে কোনো কার্যক্রমই করা যাবে না। সো লাস্ট 13-14 দিনে এই সেক্টরে কোনো কাজ হয়নি। এরপর যখন ইন্টারনেট আসে তখন এটার হয়তোবা যে কোম্পানিগুলো বিজনেস করে তারা সচল হয়, কিন্তু যতক্ষণ না পর্যন্ত মোবাইল ইন্টারনেট 4G চালু না হয় তখন পর্যন্ত কাস্টমার এঙ্গেজমেন্ট হয় নাই। সো যখন 28 তারিখে 4G চালু হয় তখন গিয়ে কাস্টমাররাও এটার অন্তর্ভুক্ত হয়, কিন্তু দেখা যায় যে নেটের গতি স্পিড এটা খুবই স্লো। এই কারণে অর্ডার দেওয়াও সম্ভব হচ্ছে না বা কাজ করাও খুব কোম্পানিগুলো সেভাবে কাজ করতে পারছে না, কর্মী বাহিনীরাও। সো সেখানে অর্ডারের পরিমাণও খুব একটা হচ্ছে না। এটা 5-10%-এর ভিতরেই এখন মাত্র, যেটা আগে প্রায় 8 লক্ষের উপর। ক্ষয়ক্ষতির কোনো পরিমাণ আপনারা হিসাব করেছেন? আমরা যে ক্ষয়ক্ষতি সাময়িক গত 14 দিনে যেটা ক্যালকুলেশন হয় সেটা রাফলি 1750 কোটি টাকার মতো, যদিও 1750 কোটি টাকা। জি, প্রকৃত চিত্র এর থেকে বেশি হবে। স্বপন ভাই, দীর্ঘদিন আপনি এই তথ্য প্রযুক্তির সঙ্গে আছেন। এই যে একটা পরিস্থিতি যে হলো, এটি আসলে প্রযুক্তির ভাষায় এটিকে কি বলা হয়, বা এই যে পরিস্থিতিটা, এটা দেশের জন্য কিংবা এই আইটি খাতের জন্য কেমন? ধন্যবাদ। প্রথমেই কিছু বলার আগে আমার মনে হয় আমরা সবাই জানি যে এই প্রক্রিয়ার ভিতর দিয়ে গিয়ে অনেকগুলো প্রাণ আমরা হারিয়েছি। এদেশের মানুষ বিভিন্ন স্তরের, বাচ্চা থেকে শুরু করে পুলিশ অফিসার অনেকেই মারা গেছেন, রাইট? তাদের আত্মার মাগফিরাত কামনা করছি আমি, যে এরকম সিচুয়েশন তো কান্ট্রি আগে কখনো ফেস করে নাই। আসলে আশা করি যে এটার এই ক্রাইসিসটা খুব দ্রুত সমাধান হবে এবং আর কোনো প্রাণ আমরা এরকম দেখতে হবে না আমাদের এই চোখের সামনে। সো কামিং ব্যাক টু দিয়ার পয়েন্ট, যে আমরা যেই জায়গাটা এখন আছে 2024 সাল, এই জায়গাটাতে কিন্তু আমরাই ঠেলে এখানে নিয়ে এসেছি দেশটাকে ডিজিটাল বানাবো বলে। আমরা যদি 2024 না হয়ে 2014 থাকতাম বা 2000 সালে থাকতাম বা গত সেঞ্চুরিতে থাকতাম, তখন কিন্তু এই ক্রাইসিসটা এতটা মারাত্মক হতো না। কিন্তু সো আমরাই কিন্তু আমাদের যে বিজনেস বলেন, ইকোনমি বলেন, ইনফ্রাস্ট্রাকচার বলেন, সব কিছুতে কিন্তু আমরা পুশ করেছি যে ইন্টারনেটটা থাকবে। বেসিক্যালি আমি একটা শরীর বানিয়েছি, তার মধ্যে আমি নিজেই আমার রক্ত দিয়েছি। সেই রক্ত যখন আমরাই প্রভাবিত করেছি, সেই রক্ত আপনি বের করে নিলে শরীরটার যা অবস্থা হবে, আমাদের অবস্থা এখন তাই হয়েছে। যদি আমি রক্ত দিয়ে শরীরটা না বানাতাম, আমি বলতাম গ্লিসারিন দিয়ে শরীর বানাতাম, পানি দিয়ে শরীর বানাতাম, তাহলে ভিন্ন কথা হতো আজকে, তাই না? বা আজ থেকে 20 বছর আগেও যদি আপনি এরকমটা হতো, কান্ট্রি কিছু টেরই পেত না হয়তো। বাট এখন যেহেতু হোল ওয়ার্ল্ডকে ওয়ার্ল্ডে চলে গিয়েছে, বাংলাদেশেও কিন্তু অনেক পুশ করে এই যে এফ কমার্স বলেন, বা আমরা একটু পরে ফ্রিল্যান্সিং নিয়ে কথা বলবো, একটা বড় গোষ্ঠী তো এটার উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে। তাদের লাইফ লাইন হলো এখন ইন্টারনেট।
এরকম একটা জায়গায় এসে যখন যদি ইন্টারনেট কিছুদিন বন্ধ থাকে তাহলে তো ডেফিনেটলি সাফারিং, তো এনার্মাস সাফারিং, বাট বেসিক্যালি আপনি বলছেন ইউ ডাই। এটা দিয়ে মানে এই ডিসিশনটা আপনাকে নিতে, কাউকে না কাউকে নিতে হয়েছে যে আমি আমার এই একটা গ্রোথ সেক্টরকে আমাকে কম্প্রোমাইজ করে হলেও এটাকে সাময়িক বন্ধ রাখতে হবে, বিকজ আমার অন্য ড্যামেজ হয়তো হচ্ছে বেশি, রাইট? সো এই একটা ড্যামেজের একটা হিসাব কিন্তু কাউকে না কাউকে করতে হয়েছে কোনো এক পয়েন্টে। সেটা রাষ্ট্র যিনি চালাচ্ছেন তিনি হতে পারেন বা তার অন্য কোনো সেক্টরে হতে পারেন, তাকে কিন্তু একটা ক্যালকুলেটিভ ডিসিশন নিতে হয়েছে যে হুইচ ড্যামেজ ইজ লেস। আমি কি এই সেক্টরটাকে বন্ধ করে 12 দিন 13 দিন বন্ধ রেখে যা লসটা করব, এটা খুলে রেখে আমি কি আরও বেশি লস করব কিনা, এই একটা লসের হিসাব কিন্তু করতে হয়েছে, রাইট? সেই ডিসিশন থেকে আমরা এই জায়গাটায় আছি। তবে এটা খুবই একটা রেয়ার কেস, খুব কমন কেস না, আসলে ইজ রেয়ার কেস। স্বপন ভাই, কত ধরনের ব্যবসা বাণিজ্য আছে আসলে খাতটা? এই যে বলা হচ্ছে যে 2026 সাল নাগাদ মানে এটা বাজেটের 8 ভাগের 1 ভাগ হয়ে যাবে, 1 লাখ কোটি টাকার বেশি। মানে এইটা কিভাবে হিসাবটা করা হচ্ছে বা এত সম্ভাবনা কিভাবে দেখে? আমরা অনেক কিছু নাম শুনি যে অ্যাডটেক, এডুটেক, তারপর অনলাইনে শেখানো ই-লার্নিং প্ল্যাটফর্ম, ওয়েব ডেভেলপমেন্ট, এরকম অনেক কিছু। এখন বাংলাদেশে কি কি ধরনের কাজ হচ্ছে এবং সবগুলোতেই কি ইন্টারনেট বাধ্যতামূলক? এই জায়গাটা যাওয়ার আগে আমি আমার বয়সের কারণে আমার একটা ভালো অ্যাডভান্টেজ আছে যে বাংলাদেশের ইন্টারনেটের এই যে ট্রান্সফরমেশনটা, এটার একটা সময় আমার হাত দিয়ে হয়েছে। 95-96 দিকে বাংলাদেশ প্রথম ইন্টারনেট যখন চালু হয় তখন আই ওয়াজ ইন দ্য ড্রাইভিং সিট, যে আইএসপি দেওয়া, ইন্টারনেট কানেকশন দেওয়া, তারপর আমি আবার দীর্ঘ সময় দেশে বাইরে ছিলাম। সো আই হ্যাভ সিন দ্য ট্রান্সফরমেশন। 95-96 দিকেও একজন মানুষকে ইন্টারনেট বা ইমেল বোঝাতে আমি নিজে বাসায় বাসায় গিয়ে অফিসে গিয়ে বোঝাতে হয়েছে যে এইভাবে ইমেল পাঠাতে হয়, এটা করলে আপনার এই সুবিধা। তখন আমাদের এক সময় ইয়াহু ছিল, ইয়াহু স্ক্রিনে দেখাতাম আমরা যে মানুষ বুঝতে পারে যে ইন্টারনেট কি, রাইট? সেখান থেকে গত 25 বছরে তো একটা কান্ট্রি অনেক দূর এগিয়ে এসছে। এখন একটি ছোট্ট মুদির দোকান একদম কোনায়, একদম আমরা যদি মুদির দোকান বলি, তার কাছেও কিন্তু মোবাইল ফোন আছে এবং ইন্টারনেট আছে, রাইট? সে কোনো না কোনোভাবে দেখবেন মেসেঞ্জার হতে পারে, হোয়াটসঅ্যাপ হতে পারে, সে একটা ট্রানজ্যাকশন কিন্তু করে। সেই ট্রানজ্যাকশনটা কিন্তু সবসময় ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন না, বাট আপনি আমাকে একটা ইমেল পাঠাবেন বা আমি এটা ঘরে বসে বিক্রি করবো, আপনি ছবি পাঠাবেন, এইটা দিয়ে তো আমি আমার ট্রানজ্যাকশনটা ইনিশিয়েট করি, যেটা আগে সম্ভব ছিল না, রাইট? তো এখনকার সময় বিশেষ করে যাদের জন্ম হয়েছে 2000 সালে এবং তারপর, তারা কিন্তু মোবাইলে ইন্টারনেট নিয়েই বড় হয়েছে। যেই বাচ্চাটার বয়স আজকে 24 বা 25, ইউনিভার্সিটিতে পড়ে, যাদেরকে আমরা জেনজি বলি, তার জন্মই হয়েছে ইন্টারনেটের ভেতর দিয়ে। আমাদের জন্ম হয়েছে আগে। সো আমরা ট্রান্সফরমেশন বুঝতে পারি, ডিফারেন্সটা। ও কিন্তু বুঝতে পারে না, ও কিন্তু বড়ই হয়েছে এটার ভিতরে। তো অক্সিজেন তো জন্মের পর থেকে নিয়েছে, ইউটিউব তো সে জন্মের পর থেকে দেখেছে, ফেসবুক জন্মের পর থেকেই দেখেছে, হোয়াটসঅ্যাপ তো তার পরেই দেখেছে, ইনস্টাগ্রাম সে পরেই দেখেছে। সো ওদের ডিপেন্ডেন্সি, আমাদের জনসংখ্যার একটা বড় বা 60% হলো এই গ্রুপটা, রাইট? এবং যত যে ছোট ছোট বিজনেস অর্গানাইজেশন আছে এবং এন্টারপ্রাইজগুলো তো আছেনই, সবারই কোনো না কোনো ডিপেন্ডেন্সি এখন ইন্টারনেটের উপর আছে। সো আপনি আলাদা করে বলতে পারবেন না যে এই সেক্টরটাতে আছে, এই সেক্টরটাতে নাই, কোথায় কম বেশি। বাট আপনার সকাল থেকে রাত পর্যন্ত, ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আপনার ডেইলি লাইফে যে অ্যাক্টিভিটিসগুলো করেন, দেখেন সবগুলোর সাথে নেট জড়িত আছে কোনো না কোনো ফর্মে। আপনি তাকে মেসেজ দিবেন, অথবা একটা ছবি পাঠাবেন, অথবা বললেন এই শাড়িটা একটু দেখেন তো কেমন, বা দোকানে গিয়ে এই জিনিসটা কিনে দাও, বা আপনি কারোর সাথে ট্রানজ্যাকশন করবেন, বললেন ঠিক আছে এই মাছটার ছবি আমি দেখিয়ে দিলাম। ডোমেস্টিক যেমন একটা চাহিদা আছে, আর একটা ক্রস বর্ডার একটা চাহিদা আছে। যেমন আমার এখনকার কোম্পানি, আমরা ক্রস বর্ডার নিয়ে কাজ করি। আমরা ফ্রিল্যান্সারদের টাকা বাংলাদেশে কীভাবে রিয়েল টাইম নিয়ে আসা যায় সেটা নিয়ে আমরা কাজ করছি। এখানে ওদের সাথে ডিপলি আমরা এনগেজ। সো আমরা বুঝতে পারি যে তাদের কী পরিমাণ ড্যামেজ এখন হলো, এরকম একটা সিচুয়েশনে। উইল কাম টু দ্যাট পয়েন্ট লেটার। বাট যেটা আপনি বলছিলেন যে কী ধরনের অ্যাক্টিভিটিস বা ব্যবসা বা বাণিজ্য এখন হয়, আমি তো দেখতে পাই না যে কোনটা ইন্টারনেট ছাড়া হয় না এখন। ইউ নেম ইট, এনিথিং ইজ, আমরাই পুশ করেছি, আমরাই বলেছি যে আমরা ডিজিটাল হব। সো এভরিথিং অ্যান্ড এভরিহোয়ার
ইন্টারনেট ইজ আমাদের এখন ব্লাড লাইন, ইন্টারনেট সব জায়গায় চলে গেছে। স্বপন ভাই, আবার আপনার কাছে আসবো, আমরা একটু শিপন ভাইয়ের কাছে যেতে চাই। শিপন ভাই, ই ক্যাব আপনাদের সংগঠনের মধ্যে কয় ধরনের সংস্থা আছে, আর তারা কিভাবে আসলে ভুক্তভোগী এই ইন্টারনেট যে একটা পরিস্থিতি হলো? আরেকটা বিষয় জানতে চাই যে এখন এই পরিস্থিতি পুনরুদ্ধার যেটি বলা হয়, এর জন্য আপনারা কি করছেন? ই ক্যাব আসলে কি দায়িত্ব পালন করছে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। ই ক্যাবের আপনার প্রথম কোশ্চেনে যদি আসি, ই ক্যাবের মেম্বারদের পরিস্থিতি ডিফারেন্ট। এখানে ই কমার্স বলতে আসলে শুধুমাত্র আমরা আজকের যুগে এসে শুধু একটা জামা বিক্রি করবে আর কেনাকাটা করবে এইটুকু নয়, এখানে অনেক প্রকৃতির সার্ভিস জড়িত আছে। ই কমার্সের সাথে বড় কোম্পানি ছোট কোম্পানি সবাই জড়িত, এফ কমার্সের একটা বড় অংশ এখানে জড়িত। সো আপনার ফিনটেক জড়িত, ই লার্নিং জড়িত, ই হেলথ জড়িত, কন্টেন্ট জড়িত। আপনার এখানে বলতে গেলে আস্তে আস্তে ক্রমান্বয়ে দেখবেন যে অনেকগুলা আপনার বিজনেস সেক্টর এক পর্যায়ে গিয়ে ই কমার্সের অন্তর্ভুক্ত হবে, এখনও অলরেডি হচ্ছে। তারপরে অনেক ফিজিক্যাল প্রোডাক্ট ট্রান্সফর্ম হয়ে ডিজিটাল প্রোডাক্টে কনভার্ট হচ্ছে, তারও আবার ই কমার্সেই ইলেকট্রিক্যাল ট্রান্সমিটেড প্রোডাক্ট বলি আমরা এগুলা। সো আলটিমেটলি কি হচ্ছে, একটা বৃহৎ অংশই ই কমার্সের অন্তর্ভুক্ত হচ্ছে। সো এখানে আপনি ডিফাইন করতে পারবেন না এক্স্যাক্টলি এরাই শুধু ই কমার্স। সেই হিসেবে আমাদের ক্ষুদ্র উদ্যোক্তা, মাঝারি উদ্যোক্তা, এন্টারপ্রাইজ লেভেল এবং বিগ কোম্পানিগুলো আমাদের মেম্বার। তো এখন যদি আসেন আপনি কীভাবে এরা সারভাইভ করতেছে বা এই সিচুয়েশনটা হ্যান্ডেল করতেছে, যেহেতু ইন্টারনেট বন্ধ ছিল সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে এক কথায়। এখন তাদের ক্ষতি থেকে পুষিয়ে নিতে হলে একটা হলো যাদের ক্যাপাসিটি আছে তারা তাদের ব্যবসায়িক অভিজ্ঞতা এবং ফিনান্সিয়াল ক্যাপাসিটির কারণে তারা টিকে যাবে, কিন্তু একটা বৃহৎ অংশ হলো ক্ষুদ্র উদ্যোক্তা, তারা এখানে টিকে থাকা মুশকিল। তারা এই মাস শেষ হলো তাদের বেতন দিতে হবে, বিদ্যুৎ বিল দিতে হবে, পানির বিল দিতে হবে, রেন্ট দিতে হবে, কিন্তু সে বিজনেস করতে পারে না, কোথা থেকে দিবে? তার মাসের আর্নিংয়ের উপর ডিপেন্ড করে নেক্সট মান্থের এক্সপেন্ডিচারগুলা। তার এমপ্লয়িরা ডিপ্রেশনে ভুগবে। এখন সেখানে তাদের জন্য সাপোর্ট লাগবে। কী ধরনের সাপোর্ট হতে পারে? ইমিডিয়েটলি তাদের হয়তো জামানতবিহীন অথবা স্বল্প শর্তে, সহজ শর্তে লোন ম্যানেজ করা, এটা একটা সাপোর্ট। গভর্নমেন্টের যদি কোনো মেকানিজম থাকে ফাইন্যান্স করার, সেখানে তাদেরকে এই ধরনের ক্যাপাসিটি নিয়ে আসা। লং রানে তাদেরকে, যেহেতু ক্ষুদ্র উদ্যোক্তা, হয়তো বিষয়টা খুবই ছোট, কিন্তু সে ফেসবুক উদ্যোক্তা আছে, তাদের ট্রেড লাইসেন্স আছে সে 3 লাখ মানুষের, তাদেরকে যদি আপনার ট্রেড লাইসেন্স রিনিউয়ালটা ফ্রি করে দেওয়া হয়, দেখা যাবে তার 1 মাসের আর্নিংটা সেভ হয়ে গেলে একটা বৃহৎ ইম্প্যাক্ট পড়বে সোসাইটিতে। আপনার তাদের বিজ্ঞাপন ব্যয়, প্রত্যেকটা কোম্পানি ফেসবুক গুগলে বিজ্ঞাপন দেয়, সেখানে 15% ভ্যাট কেটে রাখা হয়। সরকার যদি ফ্রি করে দেয় আগামীতে 1 বছর ভ্যাট নেওয়া হবে না, তাহলে কিন্তু তারা একটা সুবিধার আওতায় আসে, এটাও তাদের সার্ভাইভাল হিসেবে কাজ করবে। আপনার লজিস্টিক কোম্পানিগুলোকে 15% ভ্যাট নেওয়া হয়, সেটাও যদি ফ্রি করে দেওয়া হয়, ভ্যাট 1 বছরের জন্য মুক্ত না নেওয়া হয়, তাহলে ডেলিভারি কস্টের উপর একটা ইম্প্যাক্ট পড়বে, কাস্টমাররাও কিনতে পারবে, আপনার কোম্পানিগুলো সার্ভাইভ করবে। এই টাইপের ছোটো ছোটো অনেকগুলো জায়গায় হাত দেওয়ার সুযোগ আছে, যেগুলোর মাধ্যমে উদ্যোক্তাদেরকে প্রোটেক্ট করা যাবে। না হয় অনেক উদ্যোক্তা ঝরে যাবে, অনেকের ব্যবসা বন্ধ করে দিতে হতে পারে বা ছোট করে নিতে হতে পারে। মোহাম্মদ শাহাবুদ্দিন শিপন, আপনার কাছে আবারও আসবো। জাকারিয়া স্বপন, আপনার কাছে জানতে চাই যে এই যে একটা পরিস্থিতি হলো, আপনি নিজেই বললেন যে বাংলাদেশের পরিস্থিতি এটি রেয়ার, আসলে এই ধরনের পরিস্থিতি মোকাবেলায় কি করে অন্যান্য দেশগুলো? এই ধরনের একটা দুর্যোগপূর্ণ যে পরিস্থিতি বা এই অস্থিরতা, এটার আমরা যেহেতু মোস্টলি কাজ করি সফটওয়্যার এক্সপোর্ট নিয়ে এবং ফ্রিল্যান্সারদের নিয়ে, যদি করা যেত, মানে এটা হয়তো আর একটু প্রিপারেশন নিলে হয়তো করা যেত, হয়তো করা হয়নি আর কি, যে একটা অ্যানাউন্সমেন্ট কিন্তু দেওয়া যেত যে আমি আগামী 4 ঘন্টা পর থেকে, আপনি যদি বললেন দুর্যোগপূর্ণ অবস্থা হলে আমরা কী করি, যখন সাগরে ঢেউ ওঠে আমরা কিন্তু বলি 7 নম্বর বিপদ সংকেত, সবাইকে সরে আসতে হবে 3টার ভিতরে, তারপর কিন্তু সাগরে আর যাবে না যতক্ষণ না শান্ত হচ্ছে, রাইট? তাহলে আপনি কিন্তু একটা উইন্ডো পেতেন যখন এই প্রিপারেশনটা আপনি গুছিয়ে নিতে পারতেন, রাইট? বাংলাদেশে যেটা হলো, আপনি একদম ঠাস করে বন্ধ হয়ে গেল, তো যে ছেলে মেয়েগুলো বা যে সফটওয়্যার কোম্পানিগুলো বাইরের জন্য কাজ করতো
তাদের কিন্তু নোটিফাই করা গেল না কিন্তু, রাইট? এবং ইনফ্যাক্ট আমার জন্য এটা হয়েছে। এই যে আজকে বৃহস্পতিবার, প্রত্যেক বৃহস্পতিবারে আমাকে আমার ইউএস পার্টনারদের সাথে কথা বলতে হয়, এটা ক্যাজুয়াল মিটিং থাকে সবসময়। তো আমি ইভেন তাকে জানাতেও পারি নাই যে আমি অ্যাভেলেবল থাকবো না। সো তারা মিটিং করেছে, ওখানে আমি নাই, এবং আমার কাছে কোনো কমিউনিকেশন টুলসও নাই কিন্তু, রাইট, যে আমি তাকে কীভাবে জানাবো আর কি। সো আমাকে পরে দিন গিয়ে আইএসডি ফোন করে তাকে জানাতে হলো আর কি। বাট সবার কেস কিন্তু এরকম না, সবার কমিউনিকেশন হতে স্ট্রং না, রাইট? বিশেষ করে যারা বাসা থেকে কাজ করে, ফ্রিল্যান্সার বা অন্যরা, রাইট, তাদের কিন্তু খুব ছোটো ছোটো স্কেলেই থাকে, তাদের সব যোগাযোগ কিন্তু অনলাইনেই হয়। সো যেই কাজটা করতে পারতাম আমরা, হয়তো বলতে পারতাম যে থার্সডে নাইট ফ্রম 9 PM কান্ট্রি উইল গো ফর অফলাইন ফর আনলিমিটেড টাইম। যেমন ইউনিভার্সিটি বন্ধ করার আগে বলি তো 4 ঘন্টা 5 ঘন্টা পরে তুমি হল ছেড়ে দিবে, রাইট? সেই কাজটা মনে হয় এখানে করা যেত আমার কাছে মনে হয়, বিকজ অন্য দেশগুলো ডিপেন্ড করে কোন সিচুয়েশনে আছেন। আনলেস ইউ আর ইন ওয়ার সিচুয়েশন, যে যুদ্ধের মধ্যে পড়ে জানাবি, তাহলে তো ডিফারেন্ট কেস। বাট আমরা প্রিটিমাস তো এখানে একটা একটা সংঘাতময় অবস্থা ছিল। বাট নেট যেহেতু বন্ধ করতে হবে, আমরা মোটামুটি 3-4 ঘন্টা যদি সময় বা 4-5 ঘন্টা সময় দিতে পারতাম, তাহলে হয়তো এই ক্রাইসিসটাকে আরেকটু বেটার ম্যানেজ করা যেত। বিকজ এই ছেলে মেয়েগুলো তখন আপনি একটা নোটিফাই করতে পারতো যে আমরা অফলাইনে চলে যাব ফর সার্টেন টাইম, আপনারা আমরা একটা জানাতে পারতাম আমরা। এইখানে যারা কাজ করেন এই সেক্টরে, তারা বলছে যে নির্ধারিত কিছু আইপি ওপেন রাখা যেত, কিংবা স্যাটেলাইটের মাধ্যমেও একটা ইন্টারনেট সংযোগের কথা। সেটা আসলে কতটা বাস্তব, আমরা সেই প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে নেব। তার আগে নিচ্ছে ছোট্ট একটা বিরতি। দর্শক দেখছেন এখন প্রকাশ, সঙ্গেই থাকুন। দর্শক দেখছেন এখন প্রকাশ, বিরতির পর ফিরে এলাম। বিরতির পর আমরা আমাদের স্টুডিওতে পেয়েছি বেসিসের প্রেসিডেন্ট রাসেল টি আহমেদকে। আপনাকে দ্বিতীয় পর্বে স্বাগতম। রাসেল ভাই, যে একটা পরিস্থিতি গেল, আমরা আমাদের এখানে যে অতিথিরা রয়েছেন তারাও বলছিলেন যে এটি বাংলাদেশের জন্য একটা রেয়ার কেস বলছিলেন জাকারিয়া ভাই। সবাই জানতে চায় যে, যেটি প্রথমেই জানতে চাই যে এই বেসিসের সঙ্গে এই যারা অনলাইনে ব্যবসা বাণিজ্য করেন, বিভিন্ন ধরনের অ্যাড টেকনোলজি, ইডু টেকনোলজি, ই লার্নিং, এগুলোর সাথে যারা আছেন তাদের সাথে বেসিসের সম্পর্কটা কেমন, বা তাদের এই সরকার পক্ষ বা বডির সাথে এই যারা ব্যবসা করে তাদের মধ্যে বেসিসের আসলে ভূমিকাটা কি? যে কোনো ট্রেড অ্যাসোসিয়েশন, প্রথমত লিমন আপনাকে ধন্যবাদ আমাকে ডাকার জন্য। যে কোনো বাণিজ্য সংগঠনের মূল কাজটা হচ্ছে প্রপার পলিসি অ্যাডভোকেসি করা, যাতে এই বাণিজ্য সংগঠনের সদস্যরা একটা ব্যবসা বান্ধব পরিবেশ পায়, এবং সেই সাথে এই মেম্বারদের ক্যাপাসিটি ডেভেলপ করাটা হচ্ছে আমাদের অন্যতম প্রধান কাজ, যেন আমরা ভালো করতে পারি। বাংলাদেশের সাথে আইটি এবং আইটি এনাবল সার্ভিসেস নিয়ে যারাই কাজ করেন তারা সবাই আসলে বেসিসের সদস্য। আপনি এডটেক বলেছেন, বা আপনি ই লার্নিং বলেছেন, বা আপনার ধরেন ডিজিটাল হেলথ নিয়ে আমরা যারা কাজ করি, আপনি বিগত 15 বছরে যত ডিজিটাল ই গভর্নেন্সের কাজ দেখেছেন, সবই বেসিস সদস্যরা করেছে। আজকে আমরা বাংলাদেশে প্রায় $1.8 বিলিয়ন পরিমাণের রপ্তানি করি সফটওয়্যার এবং আইটি সেবা, তার পুরোটাই বেসিস সদস্যরাই করেন। তো বেসিস সদস্যদের কাজটাই এটা। তো এখানে আসলে সরকারের সাথে আমার কাজ একটাই, আসলে পলিসি বান্ধব একটা পরিবেশ তৈরি করা, ব্যবসা বান্ধব। এই যে আজকের যে বাস্তবতা, আজকের বাস্তবতায় যেন আমার সদস্যরা ঠিকঠাক মতো ব্যবসা করতে পারেন, এই যে আমরা ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছি সেটাকে মাথায় রেখে পরবর্তী উত্তরণের পথ এই জায়গাটাতে কথা বলা, এটাই হচ্ছে একটা বাণিজ্য সংগঠনের কাজ। ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছেন এখন প্রকাশ। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। রাসেল ভাই, যেটি সবাই জানতে চায়, এই যে বললেন যে আইটি নিয়ে যারাই আছে, আইটি সেন্ট্রিক ব্যবসা বাণিজ্যের সাথে সবাই বলা যায় যে
দর্শনগতভাবে বেসিসের সদস্য, তারা জানতে চায় যে বেসিস এই যে তাদের একটা বিপদের মুহূর্তে গেল, তখন আসলে বেসিসের ভূমিকা কী ছিল, তা বেসিস কী করেছে তাদের জন্য? দেখেন, যেই জায়গাটাতে আমরা পড়েছি সেই জায়গাটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। সারা বাংলাদেশ প্রস্তুত ছিল না। এবং এটাও সত্য, দুনিয়াতে কখনোই কোনো ডিজাস্টার বলে কই আসে না। তো যখন আমরা এই ঘটনাটা উপলব্ধি করলাম, বেসিস কি করেছে, বেসিস আসলে এই জায়গাটার মধ্যে অনেক কিছু করতে পারতো বা পারতো না, এটা পরের প্রশ্ন। আগের প্রশ্নটা হচ্ছে আমাদের এই ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়া, সম্পূর্ণরূপে ইন্টারনেট নিরবিচ্ছিন্ন থেকেছে কিছুদিন, এবং তারপরে কিছুদিন আমরা ধীর গতির ইন্টারনেট পেয়েছি। দেখেন, এই সিচুয়েশনে যখন একটা দেশের ইন্টারনেট থাকে না, তখন যে কোনো ব্যবসায়ী কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। আমাদের ক্ষেত্রে বিষয়টা একটু অন্যরকম, আমি বলবো আরও বেশি ইম্পর্ট্যান্ট। কেন? আমাদের যেই 2500 মেম্বার, আমাদের জন্য ইন্টারনেট হচ্ছে লাইফ লাইন। আমরা ইন্টারনেট ছাড়া নড়াচড়া করতে পারি না। এবং আমাদের এই যত কার্যক্রম এই 2500 মেম্বাররা করে, তারা মূলত দুইটা ভাগে কাজ করে। একটা, আন্তর্জাতিক বাজারে আমরা সেবা রপ্তানি করি, আরেকটা হচ্ছে আমরা আভ্যন্তরীণ বাজারে কাজ করে থাকি। বিশেষ করে আন্তর্জাতিক বাজারে যখন আমরা কাজ করি, আপনার ভাষায় যদি আপনাকে আমার বোঝাতে হয়, এটা অনেকটা লাইভ স্ট্রিমিংয়ের মতো। যেই মুহূর্তে আমি আর আপনি লাইভ আছি, লিঙ্কটা কেটে গেলেই কিন্তু আমরা আউট। ঠিক একই রকমভাবে আমরা আন্তর্জাতিক বাজারে সার্ভিসটা দিই। আমাদের জন্য আসলে 1 মিনিটের ইন্টারনেট বিচ্ছিন্ন হওয়া মানে 1 মিনিটের রেভিনিউ লস। কারণ আমরা ওই পাশে যেই ক্লায়েন্টটাকে সার্ভ করি, তাকে কিন্তু আমরা আওয়ারলি বিল করি, তাকে আমরা ডেইলি বিল করি, যার কারণে এই 13 দিনে আমাদের ক্ষতির পরিমাণ বেশ। তার চেয়ে বড় কথা একটা হচ্ছে আর্থিক ক্ষতি, এবং তার চেয়ে বড় কথা হচ্ছে আস্থার ক্ষতি, ইমেজের ক্ষতি। এবং ভয়ের বিষয় হচ্ছে যে যাদের সাথে আমরা কাজ করছিলাম ইন্টারন্যাশনাল মার্কেটে, আশঙ্কার বিষয়টা হচ্ছে তাদের অনেকেই হয়তো আমাদের সাথে কন্টিনিউ করবেন না, এবং সেটা কত পার্সেন্ট উই স্টিল ডোন্ট নো ইয়েট। আমরা এখন পর্যন্ত জানি না যে কত স্পষ্ট। তো সেই জায়গায় এই বিষয়ে কোনো দ্বিমত নাই। আপনি যে বিষয়টা বলছেন সেটি এই ইকেবের প্রতিনিধি যিনি আছেন উনিও বললেন, আমাদের তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ যিনি আছেন তিনিও বললেন। কিন্তু প্রশ্নটা হলো যে এই যে পরিস্থিতিটা গেল, এটি কি কোনোভাবে একটু এড়িয়ে যাওয়া যেত? দেখেন, এড়িয়ে অবশ্যই যাওয়া যেত। ইন্টারনেট বন্ধ করা কখনোই সমাধান না, বা ইন্টারনেট বিচ্ছিন্ন কেন হবে? যখন আমাদের 2টা সাবমেরিন কেবল আছে, 4টা টেরিস্ট্রিয়াল লিঙ্ক আছে, তখন ওইটা কোনোই সমাধান না। প্রোঅ্যাক্টিভ মেজার একটা জিনিস, রিঅ্যাক্টিভ মেজার একটা জিনিস। আমি আপনাকে যদি এভাবে বলি, বাংলাদেশের আমরা কি করেছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু গুজব হয়েছে, যার কারণে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমকে বন্ধ করার জন্য পুরো ইন্টারনেটটা শাটডাউন হয়ে যায়। তো বিষয়টা হচ্ছে কি, যে সামাজিক যোগাযোগ মাধ্যমকে অ্যাভয়েড করে যখন আবার ইন্টারনেট আসলো, এটা প্রথম থেকে হতে পারত। তার চেয়ে বড় কথা, আভ্যন্তরীণ যে বাণিজ্য বা আভ্যন্তরীণ আমরা নেটওয়ার্ক বলি, নেটওয়ার্ক ইন্টারনেট এক্সচেঞ্জ বলে একটা বিষয় আছে, যেখানে আমরা এই মুহূর্তে 8টা নিক্স আছে, NIX আছে। সো এইখানে আমরা লক্ষ্য করলাম, আমাদের দেশের ভেতরে যখন একটা IIG ইন্টারনেট বন্ধ হয়, তখন কিন্তু আমার সাথে আপনার ইমেল বন্ধ হওয়ার কথা না, স্বপন ভাইয়ের ওয়েবসাইটটা বন্ধ হওয়ার কথা না, আপনার এখন টিভির ওয়েবসাইটটা বন্ধ হওয়ার কথা না, শিপন ভাই এবং কমার্সের কোনো কমার্স বন্ধ হওয়ার কথা না। কেন MFS-এর লেনদেন বন্ধ হয়ে গেল, এবং যার কারণে বিদ্যুতের প্রিপেড মিটার বন্ধ হয়ে গেল? এগুলো তো ঘরের ভেতরের নেটওয়ার্ক, এই কোনোটাই বন্ধ হওয়ার কথা না। কেন বন্ধ হয়েছে? বিকজ আমরা আগের থেকে পরিকল্পনা অনুযায়ী কাজ করিনি। যেই পরিকল্পনার ল্যাকিংটা ছিল, আমার লোকাল নেটওয়ার্ক আছে, কিন্তু লোকাল নেটওয়ার্কের কোথাও একটা ইমেল সার্ভার নাই, লোকাল নেটওয়ার্কের কোথাও একটা DNS সার্ভার নাই, যেটাকে আমরা ডোমেইন নেম সার্ভার বলি। যার কারণে দেখেন, আমি আরেকটা উদাহরণ দিয়ে আপনাকে বলি, আমরা ব্যাংকিং নেটওয়ার্ক কিন্তু বন্ধ হয়নি। আপনি ATM-এ গিয়ে টাকা তুলতে পেরেছেন। সমস্যা হচ্ছে কোথায়? ATM মেশিনে টাকা ভরতে ফিজিক্যালি সমস্যা হয়েছে। কোথাও কোথাও ক্রেডিট কার্ড কাজ করেছে, মানে ক্রেডিট কার্ডের পাসওয়ার্ডটা রিজলভ হয়েছে।
শুধুমাত্র ব্যাংকগুলা এই লোকাল নেটওয়ার্ক, যেটা আমাদের ভাষায় আমরা বলি ডেটা রেসিডেন্সি, এই ডেটা রেসিডেন্সি কনসেপ্টটা বাংলাদেশ ব্যাংকের রেগুলেশনের কারণে, শক্ত রেগুলেশনের কারণে ব্যাংকগুলো মেনটেন করেছে। তাহলে এটা সমগ্র দেশেই, তাহলে এমএফএস কেন মেনটেন করলো না, এই ঝামেলাটা আমরা পড়তাম না। আমাদের যে মোবাইল অ্যাপ্লিকেশনগুলো ইউজ হয় সেগুলো যদি লোকালি আমরা রাখতাম, এখানেই রিজলভ করতাম, আপনি আর আমি ওই অ্যাপগুলোতে ঢুকতে পারতাম। আমাদের যত নাগরিক সেবা দেয়া হয় .bd ডোমেইনে আমরা খুঁজে পাচ্ছিলাম না ইন্টারনেটে, হ্যাঁ, আমরা দেশের ভেতরের ডোমেনগুলোকে খুঁজে পাচ্ছিলাম না। এই জায়গাটা মাথায় রেখে নেটওয়ার্কের আমরা এই বিষয়টি কি ধরনের দুর্বলতা, প্রযুক্তি বিশেষজ্ঞ জাকারিয়া স্বপনের কাছে যাব। দর্শক দেখছেন এখন প্রকাশ। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। জাকারিয়া স্বপন, তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ, আপনার কাছে আগেও আমরা একটা বিকল্প নিয়ে কথা বলছিলাম। বেসিসের যিনি প্রেসিডেন্ট আছেন উনিও বললেন এই যে প্রযুক্তি খাত অনেক এগিয়েছে, আপনারা সবাই স্বীকার করলেন, কিন্তু এই যে লুপহোলগুলো যে আছে, এই যে দুর্বলতার যে জায়গাগুলো আছে, সেইটিকে কিভাবে দেখছেন, যেটি বেসিসের প্রেসিডেন্টও বললেন? মানে এইগুলো তার মানে যে আমরা যে এগিয়েছি সেইখানে। আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স বলে যে 2024 সালে ওয়ার্ল্ড যেখানে আগিয়েছে, বাংলাদেশ তো একটা বিচ্ছিন্ন দ্বীপ না, বাংলাদেশ কি ভেরি ওয়েল কানেক্টেড একটা কান্ট্রি উইথ দ্য ওয়ার্ল্ড যেভাবে এগিয়ে গেছে, তাদের যে সক্ষমতা তৈরি হয়েছে, আমরা সেই সক্ষমতাতে আমরা কিছুটা পিছিয়ে পড়েছি। আমরা ক্যাচ আপ গেমের মধ্যে আছি। ক্যাচ আপ গেম এই কারণে বললাম, আমাদের যে জনগণ, যারা বেসিসের মেম্বার, যারা ক্যাবের মেম্বার, যারা কাজ করেন, তাদের একটা বড় অংশ কিন্তু তরুণ। যেটা আমি আগেও বলছিলাম, তাদের জন্ম হয়তো 95 সালের পরে, তাই হবে, তাই না? একটা 30 বছরের এরকম একটা হবে, রাইট? এরা কিন্তু বেড়েই উঠেছে ইন্টারনেটের মধ্যে দিয়ে, ওদের ব্লাড লাইন হলো ইন্টারনেট, তাই না? জন্মের পরেই দেখেছে কী করে ইউজ করতে হয়। সো তাদেরকে যখন আপনি সারা ওয়ার্ল্ড দেখতে দিয়েছেন, তার টেস্ট কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে, তার অ্যাটিটিউড চেঞ্জ হয়ে গেছে। যেই ছেলেটা নেত্রকোনায় বসে ফ্রিল্যান্সিং করে, তার টেস্ট কিন্তু, সে নেটফ্লিক্স দেখে, আমাদের টিভি দেখতে নাও পারে, সে কিন্তু অ্যামাজন দেখে, সে গুগলের প্রেজেন্টেশন কীভাবে সুন্দর পেঁচাই দেয় সেটা সে দেখতে পায়, রাইট? তার মানে তার একটা ব্রেইনে তার একটা ট্রান্সফরমেশন হয়েছে, কিন্তু তার রুচি এবং তার অ্যাক্টিভিটিস। সেই মানুষটাকে যদি আপনি ওয়ার্ল্ডের সাথে কানেক্ট করে দিয়ে তারপর এদিকে সক্ষমতা আপনি তৈরি না করেন, তাহলে যেটা হওয়ার সেটা হয়েছে আর কি। তো কামিং ব্যাক টু ইয়োর পয়েন্ট, যে এটাকে আমরা আরেকটু বেটার হ্যান্ডেল করতে পারতাম কিনা, একটা বলেছি যে আগে থেকে যদি আমরা একটু অ্যালার্ম করতে পারতাম যে এত 4 ঘন্টা পরে ইন্টারনেট ডাউন হয়ে যাবে, তাও আমরা কিছু নোটিফাই হয়তো করতে পারতাম। এই একটা জায়গায় স্বপন ভাই আপনার সাথে দ্বিমত পোষণ করি। আমার কাছে মনে হয় যে ইন্টারনেট বন্ধ কখনোই করা যায়। এক্স্যাক্টলি রাইট, এটা হলো একদম আলটিমেট। বাট তারপর যদি দেশের কোনো স্বার্থে করতে হয়, মানে কান্ট্রি তো ফার্স্ট, দেশের কোনো ক্রাইসিসে যদি করতেই হয়, 100% একমত এই ভাই দুজনের সাথেই, যেটা তো আমার লাইফ লাইন, এটা করতে চাই না, বাট যদি করতে হয় তাহলে এটার প্রিপারেশন নাম্বার 1। নাম্বার 2, আমাদের ডোমেস্টিক যেই, আমাদের 2টা পার্ট সবসময় বলছি, একটা উইদিন দ্য কান্ট্রি, একটা ক্রস বর্ডার। উইদিন দ্য কান্ট্রি কিন্তু শুড বি রানিং ইন্ডিপেন্ডেন্টলি, রাইট? আমাদের ডিএনএ সার্ভার কেন নাই, আমাদের ট্রাফিক, লোকাল ট্রাফিক, আমাদের আইসিএক্সগুলো আছে, নিজেদের মধ্যে নিক্স আছে, কেন আমরা ট্রাফিক করতে পারি না? স্বপন ভাই, আমাদের একটা বিরতি নিতে হবে। দর্শক দেখছেন এখন প্রকাশ, যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন প্রকাশ। আজকে আমাদের আলোচনার বিষয় ই কমার্স, এফ কমার্স। শাহাবুদ্দিন শিপন ভাই, আপনার কাছে আসছি। যেটি আপনি শুরুতেও বলছিলেন যে একটা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে যারা এই খাতে আছে, ফ্রিল্যান্সিং নিয়ে অনেক কথা হয়,
বিভিন্ন এই অ্যাডটেক, এডুটেক বা টেকনোলজির আরও যে ব্যবসাগুলো আছে সেগুলো নিয়েও বেশ ভালো মতো আলোচনা হয়, প্রচারণা হয়। কিন্তু এই যে বাংলাদেশ যে পৃথিবীর তৃতীয় ফেসবুক ব্যবহারকারী দেশ, এখানেও তো প্রতিষ্ঠিত যে ই কমার্স সাইটগুলো রয়েছে, ফেসবুকের মাধ্যমে অনেকে ব্যবসা বাণিজ্য করে খাচ্ছে বা জীবিকা নির্বাহ করছে। তো এই যে এত বড় একটা খাত, এটা অনেকেই এখানে আছেন, তাদের জন্য আপনারা কি করছেন, বা এই যে ক্ষয়ক্ষতিটা হলো, কিংবা সরকার আপনাদেরকে কিভাবে সহায়তা করছে? আমি প্রথমে বলিনি যে ফেসবুক শুধু কমার্সে যারা বিজনেস করতেছে এটা না, শুধু যারা ই কমার্সে বিজনেস করেন, এই মার্কেটটার মার্কেটিং ইনস্ট্রুমেন্ট হিসেবে গুরুত্বপূর্ণ কাজ করে ফেসবুক। কাস্টমার যে লিড জেনারেশন হয়, কাস্টমার যে ওয়েব পোর্টালে নিয়ে আসতে হয়, এটা কিন্তু ফেসবুক একটা বড় কাজ করে। সো ফেসবুকের এখানে ছোটোখাটো কাজ নয়। সো ভবিষ্যতের জন্য আমরা সরকারের কাছে চাই যেরকমভাবেই ইন্টারনেট কোনোভাবেই কোনো অবস্থাতেই বন্ধ না হয়, ঠিক তদ্রূপ ফেসবুক যাতে বন্ধ না হয়। এই ফেসবুক বন্ধ হলে কিন্তু এই কোম্পানিগুলো তার কাস্টমার অ্যাকুইজিশনও করতে পারবে না। না, কিন্তু প্রশ্ন তো আসছে যে ফেসবুকের মাধ্যমে পরিস্থিতি অস্থির হয়, সেটা সরকার তার নিজস্ব কোনো মেকানিজমে সেগুলো কন্ট্রোল করবে, কিন্তু ব্যবসায়ীদেরকে তো স্বাধীনভাবে ব্যবসা করার সুযোগ দিতে হবে। এই যে ব্যাপারটা রাসেল ভাই আপনার কাছে আসছি, যে ক্ষুদ্র উদ্যোক্তা তৈরিটা দায়িত্ব বলা হচ্ছে যে একটা বিশাল সম্ভাবনা 2026 সালের মধ্যে, যেটি আমরা দেখলাম যে 1 লক্ষ কোটি টাকার বেশি একটা মার্কেট যেটা চিন্তা করা হচ্ছে। তার মানে যা লোক আছে আরও লোক দরকার এখানে। তো এই যারা শুরু করতে চেয়েছিল একদম স্টার্ট আপ, তারা তো একটা বড় মানে একটু হোঁচট খেলো বলা যায়। তাদের জন্য কি করবেন? আর তিনি যে প্রশ্নটি বা যে দাবিটি করলেন যে ফেসবুক, আসলে বিষয়টা এমন যে মানে আপনি খুব যথার্থই বলেছেন যে দেখেন আমাদের এই আইসিটি শিল্পটা এটার ধারক বাহক আমাদের একটা বলেছে ইন্টারনেট হচ্ছে আমাদের লাইফলাইন, আরেকটা হচ্ছে কি এই ইন্ডাস্ট্রির চালিকা শক্তি হচ্ছে তারুণ্যের মেধা। তরুণদের মেধার কারণেই কিন্তু আমার শিল্পে যারাই কাজ করেন তাদের একটা মূল অংশই কিন্তু তরুণ। এবং একই সাথে আজকের নতুন প্রজন্ম, ওরা যখন ইনোভেটিভ আইডিয়া নিয়ে আসবে, হ্যাঁ, তখনই কিন্তু এই শিল্প আরো বড় হবে। আমরা যখন দেখি, মনে হয় না যে তারা একটু হোঁচট খেলো? আমরা সবাই হোঁচট খেয়েছি, পুরো ইন্ডাস্ট্রিটাই হোঁচট খেয়েছে, শুধু তারা না। এবং যারা বড় এই ফিকি, তারা বলেছে যে তাদেরও প্রায় এরকম 10 লক্ষ কোটি টাকার মতো একটা ক্ষয়ক্ষতির চিত্র দিয়েছে বিদেশি ইনভেস্টরসদের মধ্যে। বড় যারা আছে তারা হয়তো ক্ষতি পুষিয়ে নিতে পারবে, কিন্তু যারা সব কিছু দিয়ে মাত্র শুরু করেছিলেন, দেখেন ক্ষতি পুষিয়ে নেয় একটা জিনিস, আরেকটা হচ্ছে দীর্ঘমেয়াদী একটা ক্ষত হয়ে যাওয়া এবং সেখান থেকে বের হওয়া। এই জন্যই আমি আপনার কথায় আসছিলাম, মানে তারুণ্যের যে শক্তি, আমি যখন দেখি মুগ্ধর মতো একটা অনেক পোটেনশিয়াল ফ্রিল্যান্সারকে আমাদেরকে চলে যেতে হয়। আমাদের স্টার্ট আপ কমিউনিটির একটা ছেলে, ওর নামটা আমি মনে করতে পারছি না, আমি যে ড্রোন বানাতো, হ্যাঁ, তাকেও আমরা হারিয়েছি এই সময়ে। আমি মর্মাহত প্রত্যেকের প্রতি। সেই তরুণ প্রজন্মকে কিন্তু ওদের মতো করেই আমাদেরকে হ্যান্ডেল করতে হবে। আমার ইন্ডাস্ট্রি বা আইসিটি ইন্ডাস্ট্রি কোথায় শঙ্কিত? আইসিটি ইন্ডাস্ট্রি শঙ্কিত হচ্ছে বিকজ এদের উপর নির্ভর করেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। আপনি ফ্রিল্যান্সার বলেন, আপনি কমার্স বলেন, আপনি একটু আগে প্রশ্ন করেছিলেন আমরা সোশ্যাল মিডিয়ার সমস্যাটাকে কীভাবে করব, দ্যাটস এ ডিপ্লোম্যাসি। কান্ট্রি টু কান্ট্রি জিও পলিটিক্স বলেন, বা কান্ট্রি টু কান্ট্রি একটা প্রাইভেট কোম্পানি ফেসবুক, তার সাথে সরকার কীভাবে কাজ করবে, এটা সরকারের বিষয়। আমাদেরকে আসলে আমাদের ব্যবসায়িকভাবেই ভাবতে হবে। আমরা ব্যবসায়িক প্রতিনিধি, ভুলে গেলে চলবে না যখন ব্যবসার ক্ষতি হয় তখন কিন্তু এটা আঘাত করে সামগ্রিক অর্থনীতিতে। সেটাও কিন্তু কম বড় নাশকতা নয়, এটাও কিন্তু অনেক বড় নাশকতা, বিকজ এটা অনেক বড় ক্ষতি, দীর্ঘমেয়াদী ক্ষতি করে। লক্ষ লক্ষ কোটি টাকার ক্ষতি হয়ে যাওয়া এবং সেখান থেকে রিকভার করে উঠে আসা আমাদের মতো একটা দেশের জন্য অনেক বেশি চ্যালেঞ্জ। এবং উঠে আসতে হলে আমাদেরকে কিন্তু এই তরুণ প্রজন্মকেই প্রয়োজন হবে, এই নতুনদেরকে সাথে নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। আমি বিশ্বাস রাখতে চাই আমরা বাংলাদেশিরা আমরা লড়াকু জাতি, যেটা হয়েছে কোনোটাই কাম্য না।
যেভাবে হয়েছে সেটাও কাম্য না, কিন্তু দিন শেষে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে, এটাই আসলে। ধন্যবাদ রাসেল ভাই। দর্শক দেখছেন এখন প্রকাশ। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। রাসেল ভাই, আমরা আলোচনা করছিলাম যেটি আমরা এই আলোচনার আগে আমি যে ফ্রিল্যান্সিং যারা করে তাদের সঙ্গে কথা বলছিলাম, একটা হিসাব পেলাম যে দেশের মাটিতে কমপক্ষে 30টির মতো কোম্পানি রয়েছে যারা সরাসরি ইউএসএ, কানাডা, রোমানিয়া, অস্ট্রেলিয়া, সুইডেনের মতো আইটি কোম্পানিগুলোর অধীনেই কাজ করছে এবং তাদের কারো কারো বেতন $3,000 থেকে $10,000 প্রতি মাসে। তারা দাবি করছে যে এই যারা একটা মোটা দাগের বাংলাদেশের মাটিতে বসে এটা একটা মোটা দাগের বেতন, যে তাদের অনেকে চাকরিচ্যুত হয়েছে। এখন যেটি প্রশ্ন যে এই বেসিস কিংবা এই ক্যাপ তারা কিভাবে নেগোসিয়েশন করতে পারে এই তাদের ক্ষতি পুষিয়ে আনার জন্য বা তাদের এই পুনরুদ্ধারের জন্য, সেই প্রশ্নের উত্তর জানবো, কিন্তু তার আগে আমাদের একটি বিরতি নিতে হবে। দর্শক দেখছেন এখন প্রকাশ, সঙ্গেই থাকুন। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি এখন প্রকাশে। আমরা একদম এই অনুষ্ঠানের শেষ ভাগে রয়েছি। আজকে আমরা অনুষ্ঠানের নাম দিয়েছি কমার্স এফ কমার্স। আমরা বিরতির আগে কথা বলছিলাম বেসিসের প্রেসিডেন্টের সঙ্গে, যেটি প্রশ্ন করেছিলাম যে এই যে যারা বিদেশি কোম্পানিগুলোর অধীনে চাকরি করতেন তাদেরও কাউকে কাউকে চাকরিচ্যুত করা হয়েছে, সেটা আমাদেরকে বলা হচ্ছে। আবার যারা একদম ছোট আছেন, আপনারা এই মুহূর্তে আসলে এই যে বেসিসের এত সদস্য কিংবা যারা এখনো সদস্য হয়নি, যতদূর জানি যে 2 ধরনের সদস্য আপনাদের এখানে আছে, সবার প্রতি আপনাদের দায়িত্ব আছে। এখন আপনাদের এই ক্ষতি পুষিয়ে আনতে, সেটা বডির সঙ্গে কিংবা প্রণোদনামূলক এই যারা এখানে আছে তাদের জন্য কি কি পদক্ষেপ নেবেন? আমরা একদম শেষ ভাগে আছি, ছোট ছোট করে আমরা সবাই একটু উত্তর দেব। আপনার প্রশ্নে যাওয়ার আগে আমি একটু বলে রাখি যে আমি একটু আগে নামটা বলতে পারি, ওর নাম জাহিদুজ্জামান তানভীন, যাকে আমরা হারিয়েছি। ড্রোন নিয়ে কাজ করতো। হি ওয়াজ দ্য চিফ টেকনোলজি অফিসার অফ অ্যান্ডস এরিয়াল সিস্টেমস নামে একটা নতুন একটা স্টার্ট আপের। সো এটাও কিন্তু আমাদের জন্য দুঃখজনক। এখন ফ্রিল্যান্সাররা সরাসরি তো বেসিসের সদস্য না, কিন্তু তারপরেও আমরা জানি ফ্রিল্যান্সাররা যখন ছোট থেকে বড় হয় তখন ওরা কোম্পানি তৈরি করে এবং তখন ওরা কিন্তু বেসিসের মেম্বার হয়। সো আমাদের একটা প্রসেসই আছে ফ্রিল্যান্সার টু এন্টারপ্রেনিউর, যার কারণে এই আগামী শনিবারই আমি বেশ কয়েকজন ফ্রিল্যান্সারদেরকে মিট করছি ওদেরকে শোনার জন্য। দেখেন, ওরা যে শুধু কাজ হারিয়েছে তা না, ওদের রিভিউ খারাপ হয়েছে। যার কারণে আমি ওই জাকারিয়া ভাইয়ের সাথে কথা বলার সময় বলছিলাম যে ইন্টারনেট ডাউন করা বা ইন্টারনেট বন্ধ থাকা, নেটওয়ার্ককে এমনভাবে ডিজাইন করা যেন কখনোই ইন্টারনেট বন্ধ না হয়। তাহলে হয় কি, উঠতে থাকা একটা মনে হয় যে আমরা প্লেনটা, এই ইন্ডাস্ট্রির প্লেনটা টেক অফ করেছে, আমরা আরও দূরে উড়বো, এই সময় আমরা ধাম করে পড়ে গেলাম, এটাকে উঠানো কিন্তু আরও কঠিন। সো ওদের সাথে আমরা কথা বলার পরে ওদের বিভিন্ন জিনিসগুলো নিয়ে আমি আজকে সকালেও আমাদের সংশ্লিষ্ট মন্ত্রীর সাথে দেখা করে আমরা কথা বলেছি, উনি আমাদেরকে ডেকেছেন। সেইখানে আমরা বেশ কিছু চাওয়ার কথা বলেছি। সো এর মধ্যে একটা হচ্ছে মানে নিরবিচ্ছিন্ন ইন্টারনেটকে নিশ্চিত করা, কোনো প্রণোদনা বা এই সরকারি সহায়তা, এই ধরনের কোনো বিষয় কি পরিকল্পনা? দেখেন, আমরা আসলে যতটুক না আর্থিক প্রণোদনা চাই তার চাইতে বেশি কিন্তু আমরা যেটা চাই সেটা হচ্ছে কি যে আমাদের কাজ করার পরিবেশ দেন, আমরা কিন্তু কাজটা করেই নিয়ে আসব। ঠিক এরকম বিষয় না আমাকে, হ্যাঁ, আমরা যারা এক্সপোর্ট করি তারা ক্যাশ ইনসেন্টিভ পায় এবং সেখানে আজকে সকালেও কথা হয়েছে ফ্রিল্যান্সাররাও যে এক্সপোর্টটা করবে তারা অনেক দিন ধরে ইনসেন্টিভটা পাচ্ছিল না। সেই ইনসেন্টিভটা যেন সঠিকভাবে এখন একটু হলেও তার পার্সেন্টেজ বাড়ানো হয় একটা সিগনিফিক্যান্ট পরিমাণে। বেসিস
এবং আমাকে যেহেতু আপনি প্রশ্নটা করেছেন, আমিও ফ্রিল্যান্সারদের হয়ে এই কাজটা করব। প্রণোদনার এই ক্যাশ ইনসেন্টিভের পরিমাণ যেন বাড়ানো হয় এবং বাড়ানো হওয়ার পাশাপাশি ক্যাশ ইনসেন্টিভ যেন সময় মতো সবাই পেয়ে যায়, বিকজ এখন এই সময়টা খুব সেন্সিটিভ। এই সময়টা প্রত্যেকেরই একটু আর্থিক সচ্ছলতার দিকে যাওয়াটা প্রয়োজন। স্পষ্ট স্পষ্ট। ধন্যবাদ আপনাকে। আমরা একটু এই ক্যাব সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন শিপন আপনার কাছে শেষবারের মতো আসতে চাই। এই যে পরিস্থিতি, এর সামনে এর উত্তরণের জন্য আগেও কয়েকবার কথা হয়েছে, যারা একটু ক্ষুদ্র যারা আছে তাদের জন্য কিংবা এই যারা বড় ই কমার্স সাইট আছে তাদের জন্য একদম সংক্ষেপে কি বলতে পারেন যে মানে কি ব্যবস্থা নিলে বা কতটা আশাবাদী এদের ঘুরে দাঁড়ানোটা? আমি একটু আগেও বলছিলাম, তো আমি মেইন কয়েকটা পয়েন্টে বলে যাই। নাম্বার 1, ইন্টারনেট যাতে বন্ধ না হয়, এটা আমাদের প্রধানতম দাবি। ফেসবুক যাতে বন্ধ না হয়, তাহলে বিশাল একটা প্রায় 20 লক্ষ লোক কর্মসংস্থান কন্টিনিউ করতে পারবে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ভিতরে যাদের লোন আছে, তাদের লোন যাতে নেক্সট 6 মান্থ অ্যাটলিস্ট তাদেরকে পেমেন্টটা দিতে না হয়, এই সুযোগটা করে দেওয়া। যারা লোন নেওয়ার সক্ষমতা কম তাদেরকে সক্ষম করে নেওয়া এবং তাদেরকে মিনিমাম পর্যায়ে একটা লোনের ব্যবস্থা করে দেওয়া ব্যাংক থেকে, যেটা স্বল্প সুদে হয় এবং ডকুমেন্টেশনে যাতে সহজ করে দেওয়া হয়, তাহলে একটা বিশাল কমিউনিটি গ্রো হতে পারবে। এর বাইরে আমি ট্রেড লাইসেন্সের ফ্যাসিলিটিসের কথা বলছি, এর বাইরে ভ্যাট অ্যান্ড ট্যাক্স ফ্যাসিলিটিস, এগুলো করলেই মোটামুটি পলিসিগত এই সাপোর্টগুলো যদি দেওয়া হয়, তাহলে আমি মনে করি আমাদের এই ক্রাইসিসে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সবাই মিলে আবার ঘুরে দাঁড়াতে পারবো। আমরা প্রণোদনার জায়গায় যদি সরকারের কোনো সুযোগ থাকে, নিশ্চয়ই সেখানে এই ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য অবশ্যই দেখবে। স্পষ্ট। অনেক ধন্যবাদ জাকারিয়া স্বপন ভাই। শেষবারের মতো আপনার কাছে আসি। আপনি বলছিলেন যে এই যে খাতটা তৈরি হয়েছে তরুণ প্রজন্মকে দিয়ে, এবং এই তরুণ প্রজন্মকে আপনি বললেন যে হার না মানা প্রজন্ম, তারাই এই খাতটাকে একটা নতুন খাত, একটা সম্ভাবনার জায়গা হিসেবে তৈরি করেছে। কি মনে হচ্ছে আপনার? সবশেষ যদি বলেন যে এই ঘুরে দাঁড়ানোর ব্যাপারটাকে আপনি কতটা সম্ভব দেখছেন বা কতটা স্বপ্ন দেখছেন? খুব সত্যি করে যদি বলি, দ্য ওয়ে আই নো দ্য কান্ট্রি, এই কথাটা আমি বারবার বলি বিকজ আমার এখন বয়স হয়েছে, আমি দেশটাকে দেখেছি, বেশ কাছ থেকেই দেখেছি। তরুণদের তো একটা সাহস এবং উদ্দীপনা এবং একটা সার্টেন ডিগ্রি অফ এনার্জি থাকে, যেটা রাসেল ভাইয়া বললেন, যে প্রত্যেকটা কান্ট্রি কিন্তু চায় তার ইয়াং ফোর্সকে সবচেয়ে বেশি অপটিমাল লেভেলে অপারেট করতে। আমরা যেমন এখন অ্যাডভাইস করতে পারি, আমি তো আর 18 ঘন্টা এখন কাজ করতে পারি না, বাট ওরা কিন্তু 18 ঘন্টা পারে। যেই ড্যামেজটা হলো, এটাকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে আগে, যে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস ভেরি ক্লিয়ারলি। ড্যামেজ যেটা হয়েছে, রেপুটেশন ড্যামেজ। আপনি আজকের যে ক্ষতিটা, 15 দিনের যে ক্ষতি, এইটা আপনি কোনোভাবে কম্পেনসেট করে ফেলতে পারবেন, কিন্তু এইটা রাসেল ভাই যেটা বললেন, যেটা ফ্লাই করছিল, একটা টেক অফ করছিল একটা প্লেন, ঠাস করে যদি পড়ে যায় তখন ওটাকে আবার টেক অফ করানো খুব মুশকিল। আপনার এই ক্রাইসিস পিরিয়ডে আমরাও যেহেতু ফ্রিল্যান্সারদের নিয়ে কাজ করি, আমরা অনেকের সাথে কথা বলেছি এবং তাদের আন্ডারস্ট্যান্ডিং হলো, ফিলিংটা হলো যে তারা অনেকেই কিন্তু এই ক্রাইসিসের ভিতর কিন্তু নেপাল গিয়েছে, শ্রীলঙ্কা গিয়েছে, কেউ জাফলংয়ে গিয়ে বসে আছে, এই বর্ডার লাইনে গিয়েছে। এক্স্যাক্টলি রাইট, তারা কিন্তু বাংলাদেশের বর্ডার লাইনে গিয়েছে। এটা কিন্তু বাস্তবতা, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। অ্যান্ড দ্য সেম টাইম আই এম সিইং মেনি এন্টারপ্রেনিয়ার্স, আমরা একদম শেষ প্রান্তে, তারা দেশের বাইরে গিয়ে এখন একদম সেট আপ করছে। সো আমরা যেন এইটুককে যদি রক্ষা করতে পারি এবং ফিউচারে যদি এই ঘটনাগুলো আবার না ঘটে, তাহলে হয়তো আর একটা স্মুথ টেক অফ করতে পারবো আমরা মনে করছি। স্পষ্ট। দর্শক, আমরা আলোচনা করছিলাম আজকে ই কমার্স এবং এফ কমার্স নিয়ে, ছিলেন 3 জন প্রযুক্তি খাতের বিশেষজ্ঞ এবং অংশীজনরা। আমরাও চাই যে এই তরুণরা এই বাধা জয় করবে, যেভাবে তারা এই খাতকে একটা শক্তিশালী খাত হিসেবে দাঁড় করিয়েছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শেষ করছি আজকের এখন প্রকাশ। শুভরাত্রি।